লিস্টে এখন পর্যন্ত যা চলতেছে তার সব নিউজ যদি আমরা অ্যানালাইজ করে দেখি তাহলে দেখা যায় যে আমেরিকা মিডল ইস্টে এখন স্টাক হয়ে আছে। আমেরিকার এখন সামনে পিছনে ডানে বায়ে কোনো দিকেরই যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ, তো এখন বেসিক্যালি আমেরিকার হাতে দুইটা চয়েস। একটা হচ্ছে ইরানের সাথে নেগোসিয়েশন টেবিলে বসা যুদ্ধ থামানো, আর আরেকটা হচ্ছে যুদ্ধ চালিয়ে যাওয়া। তো আজকে আসলে এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করি যে কোনটা আমেরিকার কি লাভ আর ক্ষতি। তো প্রথমের যে অপশনটা, সেটা যদি আমেরিকার ইরানের সাথে যুদ্ধে নেগোসিয়েশনে বসতে চায় তাহলে কি সমস্যা। এখন পর্যন্ত ইরানের এই যুদ্ধে আপার হ্যান্ড চলতেছে, কারণ ইরান স্ট্রেট অফ হরমুজ কন্ট্রোল করতেছে। স্ট্রেট অফ হরমুজ দিয়ে গ্লোবাল ট্রেডের প্রায় 20% পাস হয়। হ্যাঁ, তা এখন গ্লোবাল ট্রেড যদি বুমিং থাকে, আমেরিকান ইকোনমি, আমেরিকান স্টক মার্কেট এগুলা ভালো চলে, এগুলাতে পয়েন্টস বাড়ে, এগুলা উপরের দিকে যায়। যেমন নাসদাক, তারপরে হচ্ছে আপনার S&P 500, এগুলা বেসিক্যালি গ্লোবাল ট্রেডের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এখন যদি ইরানের সাথে আমেরিকা নেগোসিয়েশন টেবিলে বসলে ইরান তাহলে ওই ইনসেইন রকমের যেই কন্ডিশন আছে সেগুলো দেওয়া শুরু করবে। যেমন আমেরিকারে বলতে পারে যে আপনার যত মিলিটারি বেস আছে তার সব মিডল ইস্ট থেকে উঠায় নিতে হবে, বা ইরানের যুদ্ধে এই পর্যন্ত ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর রেপারেশন দিতে হবে। তো এখন রেপারেশন দিতে গেলেও রেপারেশন হয়তো ইনসেইন অ্যামাউন্টে দাবি করতে পারে, $1 ট্রিলিয়ন $2 ট্রিলিয়ন দাবি করতে পারে। এখন আমেরিকার এই $1 ট্রিলিয়ন বা $2 ট্রিলিয়ন টাকা দেওয়ার ক্ষমতা নাই। আমেরিকান ইকোনমি এখন শ্যাম্বলস এর মধ্যে। হ্যাঁ, আর সবচাইতে বড় সমস্যা হচ্ছে যদি মিলিটারি বেস এখান থেকে সরায় নিতে বলে। এখন এই পর্যন্ত এই যে মিডল ইস্টের যতগুলো দেশ আছে যারা ওপেকের আন্ডারে আছে, ওপেকের আন্ডারে আমেরিকান ডলারে তেল বিক্রি করতেছে, আমেরিকান ডলারে তারা তেল বিক্রি করে, ওই তেলের আমেরিকান ডলার প্রফিটটা তারা আমেরিকান ইকোনমিতে ইনভেস্ট করে। যেমন আপনার তারা আমেরিকান স্টক মার্কেটে ইনভেস্ট করে, আমেরিকান রিয়েল এস্টেট মার্কেটে ইনভেস্ট করে, তারপরে আমেরিকান যে গভর্নমেন্ট ইস্যুর যে বন্ড আছে, ফেডারাল বন্ড, ওগুলো তারা কিনে। হ্যাঁ, তো এইভাবে তারা তেলের প্রফিট দিয়ে আমেরিকান ডলারে বিক্রি করে আমেরিকাতে ইনভেস্ট করতেছে। বর্তমানে আমেরিকার ন্যাশনাল ডেটের পরিমাণ হচ্ছে $40 ট্রিলিয়ন। তো এই $40 ট্রিলিয়ন ডেটের সার্ভিস করতে যে ইন্টারেস্ট পেমেন্ট আছে তাই বছরে $1 ট্রিলিয়ন। তো এখন আমেরিকার এই যে আমেরিকান ডলার সারা দুনিয়ার দরকার, তার একটা কারণই শুধু, ওই কারণটা হচ্ছে তেল বিক্রির যে কান্ট্রিগুলো আছে ওপেক, তারা আমেরিকান ডলার ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করে না। তো এখন যদি আমেরিকা থেকে তাদের চলে যাইতে হয়, তখন কি হবে, এই যে গালফ স্টেটগুলো আছে তারা ইরানের ক্লায়েন্টেলে পরিণত হয়ে যাবে। তো ইরান তো এমনিতেই চায় না যে আমেরিকান ডলারে ইরান তেল বিক্রি করুক, ইরান তেল বিক্রি করেও না। অন্যদিকে ইরান হচ্ছে চায়নার সাথে অ্যালাইড। তখন ইরান ডিমান্ড করতে পারে যে মিডল ইস্টের দেশগুলো সহ ইরান চাইনিজ ইউয়ানে তেল বিক্রি করবে। তখন তো আমেরিকার ইকোনমি তো এমনিতে শ্যাম্বলসের ভিতরে চলে আসে, তখন হয়তো ইকোনমিক কোলাপসও হইতে পারে আমেরিকান ডলারের। তো এই গেল যদি তারা যুদ্ধ থামাইতে যায় বা ইরানের সাথে নেগোশিয়েট করতে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে তারা যদি যুদ্ধ চালায় যাইতে চায়। এখন যুদ্ধ যদি চালায় যাইতে চায় তাহলে নিশ্চয়ই আগামী নেক্সট লজিক্যাল স্টেপ হচ্ছে গ্রাউন্ড ইনভেশন। এতদিন পর্যন্ত তো আকাশপথে জলপথে ইরানরা আক্রমণ করে আসলো, তো তেমন তো ক্ষয়ক্ষতি করতে পারলো না। তো এখন যদি গ্রাউন্ড ইনভেশন করতে যায়, গ্রাউন্ড ইনভেশনে সবার প্রথমে নেক্সট লজিক্যাল স্টেপ হচ্ছে খার্গ আইল্যান্ড বা খার্গ দ্বীপ যেটা আছে ইরানের, সেটার উপরে দখল নেওয়া, সেটার উপরে কন্ট্রোল নেওয়া। এখন সমস্যা হচ্ছে, ধরেন গালফের কোনো একটা স্টেটের থেকে বা তারা কোনো না কোনোভাবে ওই খার্গ আইল্যান্ডের দখল করে ফেললো। কারণ খার্গ আইল্যান্ডে ইরানের সব অয়েল ইনফ্রাস্ট্রাকচার আছে, ইরানের তেলের যায় 70-80% ওই খার্গ আইল্যান্ড দিয়েই যায়। কারণ খার্গ আইল্যান্ড দিয়ে যদি তেল 70-80% যায়, ওখানে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার খুবই কম। তো আমেরিকান যেই সোলজারগুলো আসবে, যেই মারিনগুলো আসবে, তারা তো খার্গ আইল্যান্ডে বসে থাকে ইরানের যেই মিসাইল আছে, ইরানের যেই গোলা বারুদ আছে, ট্যাঙ্ক আছে, এগুলোর জন্য ক্যানন ফডার হয়ে গেল, সামনে বসে থাকবে খাবা গোবার মতো ইরানকে মেরা দিবে, এরকম অবস্থা হবে। আর খার্গ আইল্যান্ড যদি নেয়ও আমেরিকা, খার্গ আইল্যান্ড কন্ট্রোল করা সম্ভব না। কেননা যদি খার্গ আইল্যান্ড কন্ট্রোল করতে চায় তাহলে এই যে কোস্ট লাইন আছে ইরানের, ওই কোস্ট লাইন কন্ট্রোল করতে হবে। আর যদি কোস্ট লাইন কন্ট্রোল করতে চায় তাহলে যে জার্গস মাউন্টেন যেটা আছে, ওই জার্গস মাউন্টেনে কন্ট্রোল করা লাগবে। এখন জার্গস মাউন্টেন সারা দুনিয়ার ভিতরে সবচাইতে রাফ অ্যান্ড টাফ মাউন্টেন। এগুলোর উপরে আপনার ট্যাঙ্ক নেওয়া যায় না, মিলিটারি সাপ্লাই নেওয়া যায় না। ট্যাঙ্ক আর মিলিটারি সাপ্লাই ছাড়া আপনি গ্রাউন্ড ইনভেশন কেমনে করবেন, এলাকা কন্ট্রোল কেমনে করবেন, এটাও সম্ভব না। তো যদি গ্রাউন্ড ইনভেশন হলে গ্রাউন্ড ইনভেশনের এই সিচুয়েশনটা হয়ে যাবে অনেকটা ভিয়েতনাম ওয়ারের মতো। 1969 সালে যখন ভিয়েতনাম ওয়ার শুরু হয়, ভিয়েতনামের জঙ্গলে তখন 3000 ম্যারিন নামছে, হ্যাঁ, এয়ারবোর্ন ম্যারিন। ওই 3000 ম্যারিন থেকে আগামী 5 বছরের মধ্যে, মানে 1969 থেকে 74-এর মধ্যে, ওই ভিয়েতনামের জঙ্গলে 5 লাখ আমেরিকান সোলজার আটকা পড়েছিল।
এই যখন বডি ব্যাগ আসা শুরু হয়ে গেছে তখন আমেরিকার ভিতরে বা যখন সোলজারদের মরদেহ আসা শুরু হয়ে গেছে তখন আমেরিকার ভিতরে পলিটিক্যাল আপরাইজ শুরু হয়েছে। তো এখন যদি এরকম হয় যে তারা ইরানের উপরে আক্রমণ করছে, ইরানের উপরে যখন ওই আমেরিকাতে যখন ওই বডি ব্যাগ যাওয়া শুরু করবে, ইরান থেকে মইরা যাওয়া সোলজার গুলা যাওয়া শুরু করবে, তখন হয়তো দেখা গেল আমেরিকার ভিতরে সিভিল ওয়ার শুরু হয়ে গেল। তো এগুলো আমেরিকার জন্য খুবই এক্সপেন্সিভ মিস্টেক। তো এই মুহূর্তে আমেরিকা যেই পজিশনে আছে সেই পজিশন থেকে আমেরিকার বের হওয়ার কোনো সিচুয়েশন নাই। যেইভাবে যাক তারা ওই রকম ভাবে ডিস্ট্রাকশনের পথ দিয়েই যাইতে হবে। ইদার মিডল ইস্টের উপর থেকে পাওয়ার ছাড়া দিতে হইতে পারে, নাইলে ওই যে গ্রাউন্ড ইনভেশন করে ভিয়েতনামের মতো অবস্থা খারাপ হয়ে যেতে পারে, একটা প্রলংড ওয়ার চলতে হইতে পারে, হয়তো 10 বছর 15 বছর ধরে এই যুদ্ধ কন্টিনিউ হইতে পারে। তো এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশন দেখা যাক আগামীতে আমেরিকা কি করে। অফকোর্স ওগুলোর যত আপডেট আসবে তা এই চ্যানেলে অ্যানালিসিস সহ আপনাদের জানানো হবে। যদি রেগুলার জিওপলিটিক্যাল নিউজ অ্যান্ড অ্যানালিসিস সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে তবে অবশ্যই আমাদের ফলো দিবেন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।